আপনি কি সরকারের মধ্যে একটা সরকার প্রধান চান? শেখ হাসিনা এসে ধমক দিবে যাদের আমি একটা ছোট্ট প্রশ্ন করছিলাম, কবে পেঁচায় পেঁচায় ধরেন কেমনে সেগুলি জানি, তারপরে 10 বছর ধরে দাওয়াত দিবে না, যুক্তিই দিবে না, এরকম চান? না না, ডক্টর মোহাম্মদ ইউনূস সুপার অ্যাকোমোডেটিভ, সবার কথা শুনতেছে, সবার কথা শুনতেছে। মান্না ভাই সম্পর্কে শেখ হাসিনা বলছে মাহমুদুর রহমান মান্না জুড়ে দিল কান্না, তখন খুব ভালো লাগছে শুনতে। হ্যাঁ না, তখন তো তারাই দিছি, এই জন্য তারাই দিছি, এই জন্য তাহলে ইউনূসকে তাড়াতে হবে। ইউনূস আসলে দোষটা কি করছেন এটা আমি ভালো বুঝতে পারতেছি না। দোষটা হলো উনি কথা বলে না, উনি অ্যাকাউন্টেবল না, উনি জবাবদিহিতে করে না। আচ্ছা, এই জন্য ওনার দোষ। ওকে, উনি তো রাজনৈতিক দলকে ডাকে, তাদের কথা শুনে উনি কথা বলে দেয়, আগে কথা শুনে কিন্তু উত্তর দেয় না, প্রশ্ন করলে উত্তর দেয় না, কেন গেলে উত্তর দিবে না উনি কুইজ কোশ্চেন দিয়ে সংবিধান সংশোধন করে, সব সংসদ কমিশন করে, কুইজ কোশ্চেন দিয়ে। এটাও একটা প্রচার প্রভাকাণ্ডা আজিজ ভাই, কুইজ আজকে 4 দিন সবার সাথে কথা উনি শুনতেছে, বৈশা রয়েছে, টেলিভাইজ হইতেছে, এটা আপনি কুইজ দিয়ে কি এটা করে ফেলছে? উনি তো কথা বলে না, উনার কথা বলা দরকার কি? উনি তো উনার যারা বোঝে কেন বলবে না? উনারই বলতে হবে। সকল ক্ষমতা আমাদের দেশে, বিশেষ করে অন্য দেশে হেড অফ গভর্নমেন্টের হাতে। উনি কথা না বললে সমাধানটা আসবে কোথায়? উনি কথা বলেন না কিনা আমার কাছে মনে হয় যে উনি কথা বলেন, উনার হয়ে উনার প্রেস উইং আছে কথা বলার, উনার রিপ্রেজেন্টেটিভ আছে, তারা কথা বলেন। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসি। আপনাকে অনেক ধন্যবাদ আজিজ ভাই, আমি অনেকগুলি বিষয় জানতে পারলাম, শিখতে পারলাম আপনার কাছে। যাই হোক, আমি দর্শকদের একটা প্রশ্ন করছিলাম, আজাদ মজুমদারের কাছে যাওয়ার আগে দর্শকদের কাছে একটু প্রশ্নটা একটু চাই যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর যৌথ ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক বর্জন করে জামাত ইসলামী। প্রিয় দর্শক, এই অবস্থান সমর্থন করেন কিনা? শতকরা 66% দর্শক এই অবস্থান সমর্থন করেছেন, 33% দর্শক এটি সমর্থন করেন নাই, 50,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। জনাব আজাদ মজুমদার, মানে আমি একটা জিনিস মানে আপনার কাছ থেকে একটু বোঝার জন্য, যে লন্ডন সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন না, পররাষ্ট্র সচিবও ছিলেন না, ছিলেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যিনি তারেক রহমানের সঙ্গে বৈঠকও করেছেন। এখানে ইন্টারেস্টিং হচ্ছে বিএনপি যেই 3 উপদেষ্টার পদত্যাগ দাবি করে আসছে, সেই 3 উপদেষ্টার এক উপদেষ্টা বিএনপির সাথে প্রথম মিটিংয়ে ছিলেন, আরেক উপদেষ্টাকে আবার তারেক রহমান সাহেবের সাথে মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। এইটা আসলে একটা বার্তা দেওয়া কিনা? আবার আমরা দেখছি যে এই মুহূর্তে তিনি ওয়াশিংটন ডিসিতে আছেন, অন্তত গতকাল পর্যন্ত ছিলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাওর সাথে সাক্ষাৎ করতেছেন। এইটা কি কোনো একটা বার্তা দেওয়া? মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে করতেছেন? পররাষ্ট্র উপদেষ্টাকে একটু সিনের বাইরে কি রাখতেছেন? রোহিঙ্গাদের নিয়ে আপনি জানেন, আপনি অনেকদিন রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন, সেইটা কি একটা প্রকাশ্য টাগ অফ ওয়ারই আমরা সামনে দেখছি? না, আমার কাছে বিষয়টা এরকম মনে হয় না। আমার কাছে মনে হয় যে আপনি দেখেন যে আমাদের বৈশ্বিকভাবে আমাদেরকে ভারত নানাভাবে চাপে ফেলার চেষ্টা করছেন, এবং এই চাপটা থেকে আপনি জানেন যে আমাদের বিরুদ্ধে একটা ম্যাসিভ ডিসইনফরমেশন ক্যাম্পেইন ভারতের মিডিয়া বা ভারতীয় বংশোদ্ভূতরা বিভিন্ন দেশে চালাচ্ছে। এই ডিসইনফরমেশন ক্যাম্পেইনকে ফাইট করার জন্য আমাদের সরকারের যতগুলো উইং আছে বা যতজন আমাদের সরকারের দায়িত্বশীল আছেন, তারা বিভিন্ন পর্যায়ে আপনার কাজ করছেন। আপনি যে পররাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন, উনি কিন্তু এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন। আমি তো যতটুকু জানি উনি আজকে রাত্রে তুরস্ক সফর করবেন। তুরস্ক থেকে দেশে এসে সরকারি সফর, ব্যক্তিগত সফর? অবশ্যই সরকারি সফর। এবং উনি তুরস্ক থেকে এসে দেশে এসে আবার আগামী মাসে মালয়েশিয়া যাবেন। তো উনিও কিন্তু আমি খেয়াল করছিলাম পররাষ্ট্র উপদেষ্টা যে রাষ্ট্রীয় সরকারি বিদেশ সফর, সেইটা প্রেস উইং ফোকাস করতেছে না কেন? না, আমি আপনাকে বলি, আমাদের এই লন্ডন সফরের আগেই আমাদের কিন্তু জাপান সফর ছিল। জাপান সফরে মাননীয় প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা যে তিনি কখনোই নিয়ে যান না, আমি তো এই কথা বলতেছি না, কিন্তু আমি দেখতেছি যে উনাকে নিউ ইয়র্ক সফরে আছেন, এটা আমি আপনার কাছ থেকে শুনলাম, কিন্তু আমি এটা প্রেস উইং থেকে জানলাম না কেন? মানে আপনারা ওকে না গুরুত্ব দিচ্ছেন না? এটা আমাদের তো পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে যথেষ্ট দক্ষ, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজেদের একটা পাবলিক ডিপ্লোমেসি উইং আছে। আমাদের বিভিন্ন দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস
হ্যান্ডেল করার জন্য যথেষ্ট উইং আছে। তারা যদি প্রয়োজন মনে করে ওনার যে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট গুলো আছে, আপনি দেখেন একটা সরকারের কিন্তু অনেক ধরনের ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট থাকে, যেটা সরকারের থেকে সরকার প্রয়োজন মনে করলে সেই এঙ্গেজমেন্ট গুলো নিয়ে আমি জিনিসটা জনাব মজুমদার, আপনি আমার থেকে বয়সে ছোট কিন্তু অভিজ্ঞতায় এবং বুদ্ধিতে অনেক বড়, আমার একটু বুঝায় দেন জিনিসটা হলো আপনারা নিরাপত্তা উপদেষ্টার সফর উনি কি করতেছেন না করতেছেন সেটা আপনারা জানাইতেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সফরটারে আপনারা জানাইতেছেন না, এইটার কারণটা কি? এটার কোনো বিশেষ বা সুনির্দিষ্ট কোনো কারণ নেই। পররাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম জানানোর জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা উপদেষ্টা জানানোর জন্য আছেন আপনারা, পররাষ্ট্র উপদেষ্টা জানানোর জন্য আছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা উপদেষ্টা যেহেতু সরাসরি প্রধান উপদেষ্টা তত্ত্বাবধানে কাজ করেন এবং পররাষ্ট্র উপদেষ্টা কার তত্ত্বাবধানে কাজ করেন? পররাষ্ট্র উপদেষ্টা কার প্রেসিডেন্টের তত্ত্বাবধানে? না, আপনি খালিদ ভাই, আপনিও আমাকে যেটা বলেছেন আমি জানি আপনিও যথেষ্ট বুদ্ধিমান, কিন্তু আপনি এখানে আপনার বুদ্ধিটাকে একটু একপাশে সরিয়ে রেখে এখানে আমাকে ঘায়াল করার চেষ্টা করছেন, সেটা করলে হবে না। আমি মোটেও এটা আমার জন্য অন্যায় হলো বলা, আমি সত্যি এটা বুঝতে চাইতেছি যে নিরাপত্তা উপদেষ্টা, দেখেন আপনার কথা আপনি শুনেন আজাদ, আমি আপনাকে বলি আবার আপনার কথা আপনি শুনেন, আপনি বলতেছেন নিরাপত্তা উপদেষ্টা সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কাজ করেন বা তত্ত্বাবধানে কাজ করেন, পররাষ্ট্র উপদেষ্টারও তো তাই করারই কথা, তাই না? আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তি অনেক বড়। আপনি জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব কিছু মেকানিজম আছে, তাদের পাবলিক ডিপ্লোমেসি উইং বলেই একটা আলাদা একটা উইং আছে, যারা তাদের কার্যক্রমগুলো পাবলিকের কাছে তুলে ধরে। তাছাড়া আমাদের বিভিন্ন দেশে প্রেস মিনিস্টার আছেন, প্রেস অফিসার আছেন, অন্তত 10টা দেশে আমাদের এই ধরনের অফিসার আছেন, তারা তাদের কাজ করবেন। কিন্তু নিরাপত্তা উপদেষ্টার এই সুবিধাটা নেই। নিরাপত্তা উপদেষ্টা যখন ওনার একটা পিএসও নেই, আপনি জেনে অবাক হতে পারেন। তো সেসব ক্ষেত্রে আমরা মনে করি যে উনি যে কাজটা করছেন, না, ওনার একটা পিএসও নেই, এবং উনি হয়তো চাননি, সেজন্য দেননি, এটা একান্ত ওনার বিষয়। তো ওনার যে কাজটা আমরা মনে করেছি যে হ্যাঁ ওনার কাজটা আমাদের তুলে ধরা দরকার, এই জন্য আমরা ওনার কাজটা তুলে ধরেছি। এবং পররাষ্ট্র উপদেষ্টারও যদি কোনো কাজ আমাদের তুলে ধরার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই সেটাও তুলে ধরবো। এটা এখানে কোনো আলাদাভাবে, আমি একটু আগেও আপনাকে বলেছি যে এখানে আমাদের কোনো ওই যে পিক এন্ড চুজের কথা যেটা আপনি বলেছেন, এটা এখানে কোনো সেরকম কোনো ব্যাপার নেই, যেটা আমাদের প্রায়োরিটিতে আগে আসে সেটাই আমরা করবো। এইটা অবশ্য আপনি আমাকে সত্যি আপনার কাছ থেকে আমি জানলাম যে ডক্টর খলিলুর রহমানের আসলে একজন প্রাইভেট সেক্রেটারি নাই। আমি মনে করি যে তার অবশ্যই একটা প্রাইভেট সেক্রেটারি থাকা দরকার, তিনি যত রকম কাজ করতেছেন তার প্রাইভেট সেক্রেটারি বা তার একটা আলাদা দপ্তর অফিস অবশ্যই থাকা দরকার। তার দপ্তর বা অফিসের ব্যাপারে যদি তাকে সবসময় আসলে আপনাদের সাহায্য নিতে হয়, এটা একটা মনে হয় খুব ভালো কথা হইল না। আচ্ছা যাই হোক, আমি প্রসঙ্গটাতে ফিরে আসি যে আমার যেটা প্রশ্ন ছিল আসলে যে খলিল সাহেব কি আসলে পররাষ্ট্র উপদেষ্টাকে বাইপাস করে এই কাজগুলি করতেছেন? মোটেও তা নয়, দুটা পরস্পরের পরিপূরক বরঞ্চ আপনি বলতে পারেন। পররাষ্ট্র উপদেষ্টা আমাদের অনেক ধরনের ডিপ্লোমেসি আছে, পলিটিক্যাল ডিপ্লোমেসি আছে, ইকোনমিক ডিপ্লোমেসি আছে, কিন্তু কোঅর্ডিনেশন বলে একটা শব্দ আছে, তাই না? পররাষ্ট্র উপদেষ্টা নিউ ইয়র্কে, নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটন ডিসিতে, কিন্তু তাদের মধ্যে কোনো সমন্বয় আছে? মানে না, অবশ্যই সমন্বয় আছে। আপনি জানেন যে খলিল সাহেবের একটা আলাদা একটা রেসপন্সিবিলিটিও আছে, সেটা হচ্ছে উনি একই সাথে রোহিঙ্গা বিষয়ক কার্যক্রমের জন্য হাই রিপ্রেজেন্টেটিভ, এবং আপনি জানেন যে রোহিঙ্গার এই যে ইস্যুটা, এটাতে কি ধরনের ডিপ্লোমেসি প্রয়োজন, এবং এই ডিপ্লোমেসিটার জন্য ওনাকে প্রয়োজনে বিভিন্ন দেশে যেতে হয়, কারণ রোহিঙ্গা ইস্যুটা কোনো বাইলেটারাল ইস্যু না, এটা একটা মাল্টিল্যাটারাল ইস্যু, এবং এইটার সাথে বিশ্বের অনেকগুলো দেশ নানাভাবে সম্পৃক্ত। কেউ দিচ্ছেন, কেউ জিওপলিটিক্যাল ইন্টারেস্টের কারণে কারো সাথে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। সো উনি একই সাথে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। রোহিঙ্গা বিষয় এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে এইখানে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সমন্বয়ের বা সংযোগের আসলে কোনো দরকার বা ভূমিকা নাই। না, সমন্বয় তো আছেই, সমন্বয়ের ঘাটতি তো আমরা কোথাও দেখি নাই। পররাষ্ট্র উপদেষ্টা পুরোটাই ঘাটতি দেখতেছি, যেমন পররাষ্ট্র উপদেষ্টা যে এখন নিউ ইয়র্কে অবস্থান করতেছেন, এটা আপনি বলার আগে আমি জানতাম না। না, সেটা আমরা মনে করিনি যে সেটা হয়তো ওনার যে ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট গুলো আছে সেটা হয়তো নট ফর দি পাবলিক কনজাম্পশন। সো আমরা সেটা এখন আপনাকে জানানোর প্রয়োজন মনে করি নাই। যখন উপযুক্ত সময় আসবে তখন অবশ্যই আমরা জানাবো।
ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট যদি পাবলিক ফাংশনের জন্য না হয়, এটা তো আরো স্কেরি। জনাব মজুমদার, আপনি আমার ভয় দেখাইতেছেন, যেমন মনে করা হতে মানে আড়ালে এগুলি তো ধরেন। আমি কোনো আপনাকে ভয় দেখাচ্ছি না। ডিপ্লোমেসিতে অনেক ধরনের কার্যক্রম চলে, সব কার্যক্রম যখন একটা কাজ যখন ফলাফল বয়ে আনে বা ফলাফল পর্যায়ে আসে, তখন এসে বা ম্যাচিউরড হয়, তখন হয়তো আমরা সেটা সবার সাথে তুলে ধরি। আমি যদ্দূর ফরেন পলিসি বা ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি দেখছি, সেই ক্ষেত্রে আপনার কথা 100% সঠিক, যে অনেক কিছু হয় যেটা বাইরে আলোচনা হয় না, পাবলিকলি সামনে আসে না, কিন্তু এর কোনোটাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যায়ের লোকেরা করেন না। একটা পররাষ্ট্রমন্ত্রী যখন আরেকটা দেশে আসেন, সেইটার একটা অবশ্যই পাবলিক এর জানার অধিকার আছে যে তিনি আসলে কেন আসছেন। মানে পাবলিকের জানার অধিকার আছে বলেই তো আমি আপনাকে তার অবস্থানটা জানালাম। আপনার আমরা তো তার অবস্থান গোপন করিনি, তিনি তো কোনো গোপনীয় সফরে যাননি, প্রকাশও করতেছেন। না না, কেন প্রকাশ করবো না? আমি তো আপনাকে বললাম তিনি আজকে রাতে অনুষ্ঠানে এসে বলছেন আমি তো প্রেস উইং খুলে বসে থাকি। আপনি জানতে চাচ্ছেন দেখে আমি আচ্ছা ঠিক আছে। আমি নিজে থেকে তখনই জানাবো যখন ওনার সফরের যে কার্যক্রম, সেটার আউটকামটা একটা ম্যাচিউর পর্যায়ে যাবে। আমি জানাতে পারি, প্রেস উইং থেকেও আমরা বলতে পারি, অথবা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও আপনাদেরকে সেটা বলতে পারি। আপনি নিশ্চয়ই চাইবেন না আমরা প্রিমেচিউর কোনো তথ্য দিয়ে আপনার মধ্যে দিয়ে এমন কোনো এক্সপেকটেশন তৈরি করি, সেটা পরবর্তীতে ফুলফিল না হলে আবার আপনি আসে আমাকে সমালোচনা করেন কেন। সেটা ঠিকই আছে। থ্যাংক ইউ। আমরা একটু জনাব এম এ আজিজ আপনার কাছে আসি। জনাব এম এ আজিজ, বিএনপি মুখে যখনই কোনো সংস্কারের কথা বলা হয়, তখন 31 দফা নামক শিয়াল নাকি কুমির কোনটার ছানা জানি এসব বলছিলেন, ওইটা বারবার দেখায়, কিন্তু আদতে একটি সংস্কারে তারা মানতে চায় না। প্রতিটি সংস্কারের ব্যাপারে, মানে সেটা 70 অনুচ্ছেদ হোক, সেটা 2 দফা প্রধানমন্ত্রীর বেশি না হোক, অথচ 31 দফা অনেক বড় বড় কথা বলে রাখছে, এর একটাও তারা মানতে চায় না। এই যে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এইটার মোটামুটি ভাবে গড় আইডিয়াটাও কিন্তু 31 দফা বা তারও আগে বেগম জিয়া যে একটা ভিশন 2030 দিয়েছিলেন, সেইটার মধ্যে কিন্তু এটা দেওয়া। তারপরে এগুলি মানতে চায় না। এগুলি নিয়ে আজকে দেখলাম বিএনপির যে মুখপাত্র জনাব সালাউদ্দিন আহমেদ তিনি এরকম একটা বলতেছেন যে আমরা যদি এক্সিকিউটিভকে দুর্বল করার মতোই শুধুমাত্র সংস্কারের কথা বলি, অন্যান্য জায়গায় যদি বলি, তাহলে এক্সিকিউটিভ তো ফাংশন করতে পারবে না। বিএনপি আসলে এর মধ্যে কোন সংস্কারটা মানবে? মানে সংস্কারের কথা বললেই, আজ আপনি দেখছেন সংস্কারের কথা বললেই বিএনপির গায়ে জ্বর আসে, মানে এবং যা তা বলতে থাকে। আপনি বিএনপির মির্জা আব্বাসকে দেখেন, যা তা বলতে থাকে সংস্কারের কথা বললেই। না, ঠিক আছে। বিএনপি সংস্কার চায় বলে সবার আগে সংস্কারের কথা উত্থাপন করেছে। আপনি বললেন না শুধু মির্জা আব্বাস, অবশ্য বিএনপির অন্য নেতারা আব্বাস ভাই রাগ করতে পারেন। তারপরে আমি বলছি, ইতিমধ্যে বসে 70 অনুচ্ছেদে একমত হয়েছে। শুধুমাত্র বিতর্ক আছে, যেটা হচ্ছে যে আপনার নারী 100 আসন হবে। বিএনপি বলছে যে আগের মতো করে নারী নির্বাচিত কেমন করে হবে, সেটার ব্যাপারে আগের মতো করে বলছে। তো আমার বক্তব্য হচ্ছে, সংস্কারে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যের উপরে থাকি। যদি সব দল একমত হয়, এই যে ঐক্যমতের প্রসেসটা, এটাই তো অবৈজ্ঞানিক। কারণ রাজনীতি আছে, প্রত্যেকটা দল আছে, তার নীতি আদর্শ আলাদা আছে। শতভাগ একমত কোনো দলই কোনো অবস্থাতেই হবে না, হলে তো বাকশালী হয়ে যাবে, একদল হয়ে যাবে। সুতরাং এখানে বিরোধ থাকবে, সেখানে কাছাকাছি আসা, কাছাকাছি এসে একমত হওয়ার তো কতগুলি মানে লক্ষণ আছে আজিজ ভাই। আপনি দেখেন, একমত আমি কখন দেখবো যে এটা একমত হয়েছে? আমি যদি দেখি যে তারা, কিন্তু বিএনপি তো 2 বারের প্রধানমন্ত্রীটা তারা আটকাইলো কেন? 2 বার, মানে 2 বার প্রধানমন্ত্রী হওয়া মানে কিন্তু 10 বছর সরকার পরিবর্তন না হওয়া, তারপরে সরকার থেকে সরে যাওয়া। এটার মধ্যে আপত্তির কি আছে? জিনিসটা তো বুঝতে পারতেছি না। আমি আপত্তি বলছে পরপর 2 বার, তারপরে গ্যাপ দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে পারবে, এইটা হলো বিএনপির প্রস্তাব। আর অন্যদের প্রস্তাব হলো 2 বারের পরে আমেরিকান সিস্টেমে শেষ, আর হতে পারবে না। কিন্তু আমেরিকা তো আপনার 2 বার হয়, 2 বারেরটাই বলতেছে। সেখানে হয়তো বিএনপির পলিসি তাই যে তারা গ্যাপ দিলে আবার যদি, যেহেতু এটা গণতান্ত্রিক দেশ, কাউকে যদি দ্বিতীয়বার যোগ্য মনে করে চায়, ভোটে যদি সে হয়, সেই পার্টি ক্ষমতা আসে, সে হবে। এটাকে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে বা ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারকে রোধ করা হবে কেন? এটা হলো তাদের বক্তব্য। তার যদি জনগণ ভোট না দেয়, সে হবে না, সে সরকারেও আসবে না,
এই হলো তাদের বক্তব্য। তারপরেও আমি বলবো যে রাজনৈতিক দলগুলি কাছাকাছি আসা উচিত, প্রত্যেকটা 70 অনুচ্ছেদে যেমন কাছে আসছে, 100 নারী আসনে চায়, এনসিপি চায়, জামাতও চায়, হ্যাঁ, বিএনপি এই ক্ষেত্রে বলছে যে না, সংখ্যা এখন সংখ্যার ক্ষেত্রে তীব্র বিরোধিতা করে নাই, কিন্তু এখানে বিরোধটা আছে কিভাবে এই 100 আসনে নির্বাচিত হবে তারা, প্রেসিডেন্ট নির্বাচনটা কি পদ্ধতিতে হবে? না সেগুলো না আপনি তো এমন ভাবে বলতেছেন যে সেই বিরোধটা একটা মানে খুবই হাসি খুশি বিরোধ। ব্যাপারটা হাসি খুশি বিরোধ না ভাই। আপনি 100 আসন সরাসরিতে নির্বাচিত হবে নাকি আপনি ভোটের মাধ্যমে নির্বাচন করবেন, এটার মধ্যে থেকে নাকি আপনি আপনার ইচ্ছা মতো আমাকে বা আমার স্ত্রীকে, আমার বান্ধবীকে আপনি নিয়োগ দিবেন, সেইটার উপরে আপনারা তো ইয়াদে বসে আছেন। বলা হইতেছে যে সরাসরি ইলেকশন করেন, আপনারা কইতেছেন না সরাসরি ইলেকশন করবো না। তো বিরোধটা তো কোনো ছোট জায়গায় আটকে নাই, বিরোধটা আটকে আছে আপনি কারে নিয়োগ দিতে পারবেন সেই ফান্ডামেন্টাল। না ওই জায়গায় আটকায় নাই, আটকায় হচ্ছে যে 100 যে নারী ইলেকশন করবে, 3টি আসন মিলে 300 সিট টোটাল পার্লামেন্টের, তাহলে কি 3টে সিট মিলে একটা নারী ইলেকশন করবে না কি করবে? হবে, হ্যাঁ হবে, এখন তো 6টা সিট মিলে একটা উপজেলা চেয়ারম্যান যখন হয়, মহিলা পরিষদের যিনি মহিলা সদস্য থাকেন তিনি তো অনেকগুলি আসন নিয়ে, মানে অনেকগুলি জায়গা নিয়ে পুরুষের থেকে বেশি হ্যাঁ এটা করে, কিন্তু বেসিক্যালি তার কাজ থাকে না, যেটা মনোনীত হয়। আজকে কাজ নাই ভাই, কাজ হবে। আপনাকে তো ফরওয়ার্ড লুকিং হইতে হবে। আপনি আজকে কাজ হবে সেক্ষেত্রে এইটাই করতে হবে যে মহিলারা কোন জায়গায় স্বাধীনতা, তারা তো তার যোগ্যতা দিয়ে ইলেকশন করুক, ইলেকশন করবে না, মনোনয়ন দিক, প্রত্যেকটা পার্টির থেকে ইলেকশনে মনোনয়ন দিক, এটা করুক, প্রয়োজনে মহিলা সিট ভাগ করে দিক, মহিলা সিটে ইলেকশন হোক। না, মহিলা সিট আপনি তো জটিলতা চাইতেছেন, এই জটিলতাটা কেন চাইতেছেন এটা আমি বুঝতে পারি। আপনি 30টা ফাইল রাখবেন, আপনার মনে আছে এরশাদ সাহেবের আমলে ওই 30 সেট অলংকার বলা হয়েছিল, এইটার জন্য তাকে অনেক জেল জরিমানাও খাটতে হয়েছিল, পত্রিকা বন্ধ হয়েছিল, কিন্তু আপনি তো ওইটাই রাখতে চাইতেছেন রে ভাই, যে আপনার কাছে ফাইলটা থাকবে, আপনি 100 জনরে, 50 জনরে, 40 জনরে আপনি আপনার মতো নিয়োগ দিয়ে দিবেন, তাই না? এগুলো তো ফান্ডামেন্টাল চেঞ্জ রে ভাই। না, আমার কথা হচ্ছে যে এটা তো আলোচনা শেষ হয় না, কিন্তু বিরোধীরা কেন করতেছে? যদি বিএনপি বলে যে আমরা কন্ট্রোল ফ্রিক না, তাহলে এই কন্ট্রোলটা কেন রাখতে চাইতেছে? না, এটা বিএনপির পলিসি, তারা বার্গেনিং করতেছে, যদি না হয় তাহলে হয়তো ছাড় দিবে। আসেন